জেনারেল জাহাঙ্গীর নিজে অভিযুক্ত এবং বাহারুল সাহেব নিজে অভিযুক্ত এবং ওই যে আল্লাহর মনে হয় কি জানি ওই যে খোদা বক্স, আল্লাহ বক্স না খোদা বক্স, তিনি নিজে অভিযুক্ত। তিনজনের নামই এই প্রতিবেদনও আছে। বাহারুল সাহেব, জাহাঙ্গীর সাহেব এবং এই খোদা বক্সরা সাথে সাথে পদত্যাগ করা উচিত ছিল। তাদের মতো লোকরা, অভিযুক্ত লোকরা এখন রাষ্ট্র চালাচ্ছেন। স্বরাষ্ট্র চালানো মানে, স্বরাষ্ট্র মানে এটাও একটা রাষ্ট্র। ওনারা রাষ্ট্র চালাচ্ছেন। ওনাদের লজ্জা হওয়ার প্রথম রঞ্জন ভাই, এই মিডিয়ার উপর হামলাটা করেছে শেখ হাসিনা। সে হামলাটা কিভাবে হয়েছে? শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে ইসলামী টিভি, নয়া দিগন্ত টিভিকে শুধু বন্ধই করে না, তাদের যে প্রচার মাধ্যম যা ছিল, সাব স্টেশন থেকে আরম্ভ করে যা কিছু আছিল, যন্ত্রপাতি সবকিছু তখন হাসিনা সরকার এক রাতের মধ্যে নিয়ে চলে গেছে। কিছুই অবশিষ্ট ছিল না। সংগ্রাম পত্রিকাতে কিভাবে হামলা হয়েছে আমরা এটা সবাই দেখছি, রাষ্ট্রীয় হামলা। কোন মব বাহিনী বা কোন দলের লোকেরা এক দল আরেক দলের উপর ক্ষুব্ধ হয়ে গণমাধ্যমের উপর হামলা করতে, তেমনটা নয়। সে হামলাটা হয়েছিল রাষ্ট্রীয় হামলা। ৮০-তে পর বৃদ্ধ সম্পাদক আসাদ সাহেবকে এবং আমাদের প্রয়াত গাজী ভাই, আপনারা জানেন, অত্যন্ত প্রচিজ্ঞতা সাংবাদিক, উনি নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারাইছেন। তাদের উপর কি অত্যাচার হয়েছে আমরা দেখছি। কিন্তু এই প্রথম দেখলাম আমরা যে আমরা যারা সাধারণ নাগরিক, তারাও গণমাধ্যম বা সংবাদ মাধ্যমের উপরে নিজেরা অত্যাচার করছি, ভাঙচুর করছি, লুটপাট করছি, যেটা আসলে আমাদের জন্য কাম্য ছিল না। একবার প্রশ্ন করেছেন বিএনপির সম্বন্ধে, প্রথম আলো, ডেইলি স্টার এইভাবে লিখেছে। আমার সামনে যে বসে আছে মেজর রঞ্জন, ৩ দিন আগেও মানুষ তাকে টিভিতে দেখলে যে ভাষায় কথা বলতো, এই 3 দিন পরে হয়তো বা সেভাবে আর কথা বলে না। তাই বলে যদি রঞ্জন সাহেব ওই যারা তার বিরুদ্ধে বলতো তাদের সাথে উনি বাকযুদ্ধে লিপ্ত হতেন বা তর্কে জড়াইতেন, এটা কি ওনার জন্য সমীচীন হতো? ওনার বয়সে এবং ওনার শিক্ষা, ওনার আদর্শ তো ওনার পরিবার ওনাকে এভাবে শিখায়নি। সেহেতু আমাদেরকে বুঝতে হবে যে একটা রাষ্ট্রীয় সন্ত্রাস আর একটা হলো বেরাষ্ট্রীয়, আমি বাংলায় বললাম আর কি, বেরাষ্ট্রীয় সন্ত্রাস। এই বেরাষ্ট্রীয় সন্ত্রাস মানে হলো আইনকে জনগণ তার হাতে তুলে নেওয়া। এটা কোনোদিন কাম্য নয় কোনো রাষ্ট্রের জন্য। তাহলে সেই রাষ্ট্র থাকবে। যদি আমরা আইন শৃঙ্খলা এবং রাষ্ট্রীয় নীতিমালা, সংবিধান, আইন কানুন ইত্যাদি যদি না মানি, তাহলে একটা রাষ্ট্র হতে পারে না। সেই রাষ্ট্র একসময় ধূলিসাৎ হয়ে যাবে, রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকবে না। গণমাধ্যমে এমনটা হতেই পারে না। আমি আরেকটা কথা বলছি, যেটা আপনার স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে যে কথাটা বলছি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে যে কথাটা উঠছে, ওনারই কলিগ, রঞ্জন ভাইয়ের কলিগ, উনি স্বরাষ্ট্র উপদেষ্টা এখন আছেন, ওনাদের বন্ধু মানুষ। ওনার কার্যকলাপ কি এটা কিন্তু আমরা সবাই জানি। আজকে দেখেন, এই প্রশ্নটা আমি এই জন্য করলাম, দুঃখের সহিত ব্যথিত মন নিয়ে করলাম। আপনি একজন রাজনৈতিক লোক, সাবেক এমপি রঞ্জন ভাই, আপনি কিন্তু সেনাবাহিনীর থেকে কিন্তু অবসরপ্রাপ্ত হন নাই। সেনাবাহিনীর থেকে জোর করে আপনারা বের করে দিচ্ছে, এখন সিটি ধরাই দিচ্ছে, সেটাও আমরা জানি। সব সেনাবাহিনী থেকে নিগৃহীত হয়েছে, আপনাকে জোরপূর্বক সেনাবাহিনী থেকে বের করে দেওয়া হয়েছে। আজকে আমরা যদি এই কথাটা বলি, বিডিআর এর তদন্ত কমিটির রঞ্জন ভাই যে প্রতিবেদন এখন আমাদের কাছে প্রকাশিত হয়েছে, তার মধ্যে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা স্বরাষ্ট্রের সাথে সম্পৃক্ত যারা আছেন তারা সকলেই কিন্তু অভিযুক্ত। জেনারেল জাহাঙ্গীর নিজে অভিযুক্ত এবং বাহারুল সাহেব নিজে অভিযুক্ত এবং ওই যে আল্লাহর
মনে হয় কি জানি ওই যে খোদা বক্স, আল্লাহ বক্স না খোদা বক্স, তিনি নিজে অভিযুক্ত। তিনজনের নামই এই প্রতিবেদনও আছে। ওনারা যদি সত্যিকার অর্থে আক্তার ভাই সিনসিয়ার অফিসার হইতো, ইফিসিয়েন্সি থাকতো, তারা যদি মনে করতেন যে আমরা এই সরকারি কর্মচারী হিসাবে আমাদের নাম একটা হত্যাযোগ্য মিউটিনি সাথে সম্পৃক্ত হয়ে নাম অন্তর্ভুক্ত হয়েছে, তো এই বাহারুল সাহেব, এই জাহাঙ্গীর সাহেব এবং এই খোদা বক্সরা সাথে সাথে পদত্যাগ করা উচিত ছিল। আমাদের দেশে মনে হয় এটা সব পুরো একটা দুর্ভিক্ষ চলছে। এই ট্র্যাডিশনটা আমরা কেউ পালন করি না। এটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্য। তাদের মতো লোকরা, অভিযুক্ত লোকরা এখন রাষ্ট্র চালাচ্ছেন। স্বরাষ্ট্র চালানো মানে, স্বরাষ্ট্র মানে এটাও একটা রাষ্ট্র। ওনারা রাষ্ট্র চালাচ্ছেন। ওনাদের লজ্জা হওয়া উচিত। ওনাদের, আমি মনে করি এই রাষ্ট্রের মধ্যে তাদের উচিত ছিল তারা পদত্যাগ করে চলে যায়, তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটাকে ফেস করা। কিন্তু তারা করছে না। বারবার জনগণকে রাস্তায় আসতে হচ্ছে, বারবার আমাদের ছাত্র, শিক্ষক, পেশাজীবী যত সংগঠন আছে সংগঠনের লোকদের যে কর্নারে বলেন না কেন, সবাই এক বাক্যে বলে কি, আরে জাহাঙ্গীর পদত্যাগ করে না কেন, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করে না কেন। এটা একটা কমন ডায়লগ হয়ে গেছে বাংলাদেশ, যে পুলিশের আইজি বাহারুল পদত্যাগ করে না কেন, খোদা বক্স পদত্যাগ করে না কেন। এইটা শুনতে শুনতে আমরা অত্যন্ত ঝালাপাড়া হয়ে গেছে কান। কিন্তু আমাদের সর্বোচ্চ পর্যায়ে যারা রাষ্ট্র পরিচালনা করতেছেন তাদের কাছেও এগুলি যাচ্ছে, কিন্তু তারাও কোনো ফিডব্যাক মানে অ্যাকশন নিচ্ছে না। এটা নির্বাচনের জন্য একটা ভালো সুখকর বিষয়। আর এই প্রথম রঞ্জন ভাই আমি দেখলাম, আপনি তো বারবার এমপি হয়েছেন, এই তফসিল ঘোষণার পরে আপনার যে কথাটা, আপনার কথায় বলছেন আপনি, আমি বলি যে তফসিল ঘোষণার পরে টোটাল অ্যাডমিনিস্ট্রেশনের পুরাটা না আসলো, মানে ৩টা অর্গান এটার সাথে সাথে নির্বাচন কমিশনের অধীনে চলে আসে। একটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর একটা হলো এবার আমাদের এই যে নতুন আর কি হয়েছে, সেনাবাহিনী থাকবে, সেনাবাহিনী বা বাহিনীগুলি চলে আসবে। জনপ্রশাসন, আগে আমরা যেটাকে এস্টাবলিশ বলতাম, এস্টাবলিশমেন্ট, জনপ্রশাসন, সাথে ছিল আইন। এই ৩টা অর্গান ওনার কাছে চলে আসবে সাথে সাথে। এই ৩টা জায়গায় কোনো কিছু করতে হলে ওই ৩টা মন্ত্রণালয়কে, নির্বাচন কমিশনেরকে অবহিত করতে হবে, অনুমতি নিয়ে করতে হবে। কিন্তু এই ৩টার একটাও এখন পর্যন্ত তাদের কর্মকাণ্ডে নির্বাচন কমিশনের অধীনে তারা আছে এটা প্রমাণ করতে পারেন। তারা তাদের মতো করে এখনো বুদ্ধি করে, তাদের মতো করে পদায়ন করে, তাদের মতো করে তারা প্রশাসন চালাচ্ছে। এইটা নির্বাচনের জন্য একটা ভালো সাইন ব্যবহার করে না। কারণ কেউ না কেউ কোনো না কোনো ভাবে, কেন বাংলাদেশ ছোট দেশ, রঞ্জন ভাই আত্মীয় হইতে পারি আমি, কোনো না কোনো ভাবে কেউ না কারোর সাথে রিলেটেড। যে স্বরাষ্ট্র উপদেষ্টা বসে আছে, আমার জানা মতে তার ৪ জন আত্মীয় আছে যারা নির্বাচন করতেছে, আমার জানা মতে। আবার আপনারা তদন্ত করেও দেখেন। আবার তার জেলায়, এটা তো ৪ জন আত্মীয়র কথা বলছি, তার জেলায় আবার ৩ জন এমপি বা ৫ জন এমপি প্রতিনিধিত্ব করতেছে বা ১০ জন, এগুলি সব তার গ্রামের লোক এবং তার জেলার লোক এবং পরস্পর তার আত্মীয় বা পূর্ব পরিচিত বা এলাকার জেলার লোক। তাহলে উনাকে আমি নিরপেক্ষ কেন ভাববো? ওনার কাছে নিরপেক্ষতাটা কিভাবে আশা করতে পারেন? রাষ্ট্র যদি সার্বিক বিষয় যদি আমরা চিন্তা না করি, এটা আমাদের জন্য খুব একটা ভালো সাইন ব্যবহার করে না। নির্বাচনের জন্য এগুলি অত্যন্ত অত্যাবশ্যকীয় এবং এগুলি ফুলফিল না করলে নির্বাচনে সমস্যা হতে পারে বলে আমি মনে করি। আর রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলি পরিচালিত হয়। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, প্রিয় দর্শকরা আপনারা আসেন, রাজনীতির ময়দানে আমরা খেয়াল আছে রঞ্জন ভাই, আগে আমরা বড় বড় স্টেজ করতাম, জনসভা করতাম। জনসভা করে কি করতাম? আওয়ামী লীগের বিরুদ্ধে কইতাম বা অন্য দলের বিরুদ্ধে কইতাম। আমরা সেখানে বিভিন্ন রকম কথাবার্তা কইতাম। পরের দিন দেখা গেল
যে আওয়ামী লীগ একটা সমাবেশ ডাইকা আমরা যা যা বলছি তারা সেগুলি কাউন্টার উত্তর দিত। আর আজকাল কি হলো, সেগুলি সব শিষ্টাচার নষ্ট হয়ে গেল আমাদের। এখন কেন জামাতের আখতারুজ্জামান রঞ্জন এই কথা বলল, ধরো ওকে, মারো ওকে, মক করো, ওর চামড়া তুলে নেব আমরা, ওর গালে গালে মারো জুতা, এগুলো কিন্তু কখনো ছিল না। আমরা রাজনীতি করতাম, সমাবেশ করতাম, আমার বক্তব্য দিলে পরের দিন আবার আমার কাউন্টার পার্ট তারা সমাবেশ করতো, তারা আমাদের এগুলি জবাব দিত, আমরা এগুলিতে অভ্যস্ত। তো এখন যে কালচার শুরু হয়েছে এটার সাথে আমরা অ্যাডজাস্টও করতে পারতেছি না, আমাদের অসুবিধা হচ্ছে, যার কারণে তরুণ প্রজন্মকে এখন রাষ্ট্রের দায়িত্ব নিতে হচ্ছে, তরুণ প্রজন্মকে সব জায়গায় আগায় নিয়ে আসতেছে। এখন এরকম এই আক্তারের মতো লোক, রবির মতো লোকরা এখন ব্যাক স্টেজ, আমরা হলো ফিরে যাওয়ার পথে আছি। আমাদের এখন আর প্রয়োজন রাষ্ট্র মনে করে না, যার কারণে রাষ্ট্রের আজকে এই দুর্গতি হয়েছে। রাষ্ট্র আমাদের কথাটা হলো প্রবীণ এবং নবীন এর সমন্বয়ে রাষ্ট্র পরিচালিত হয়। আর আমাদের আজকের 24-এর পরে ধারণা আসলো কি, না এরা সব অকেজ হয়ে গেছে, এরা সব দুর্নীতির দায়ে অভ্যস্ত, এরা চাঁদাবাজিতে অভ্যস্ত, এরা রাষ্ট্রের জন্য বোঝা, অতএব এখন নতুন প্রজন্ম রাষ্ট্র চালাবে, এরা রাষ্ট্রের জন্য কোনো কাজে আসে না। সেহেতু আমাদেরকে আজকে একটা জিনিস ভাবতে হবে, চিন্তা করতে হবে যে রাষ্ট্রটাকে হেলা খেলা করেন না, অভিজ্ঞতার প্রয়োজন আছে, অভিজ্ঞতা যদি না থাকে নতুন একটা মানুষ, এই আপনি যে টেলিভিশনটা চালাচ্ছেন উপস্থাপক হিসাবে, এটা কিন্তু আপনার অভিজ্ঞতার সঞ্চয় করে কিন্তু আপনি এটা পরিচালনা করতেছেন। হুট করে আমাকে ওখানে বসলে আমি এই কন্ট্রোলটা করতে পারবো না, অসুবিধা হতে পারে, হয়তো পারলাম কিন্তু সুষ্ঠু এবং সুন্দরভাবে আপনি যেভাবে করেন স্মুথলি আমি এটা পারবো না, তবে আমি শিখলে এটা পারবো। আমি সেজন্য অনুরোধ করবো আমার সকল অংশীজনদের, রাজনীতিতে যারা যারা আমরা অংশীজন সকলকে বিনয়ের সহিত আমরা বলবো যে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, সহনশীল হতে হবে এবং রাষ্ট্রের কল্যাণে, রাষ্ট্রের উন্নয়নে আমরা যেন একে অপরের সাথে কাদা ছোড়াছুড়ি না করে রাষ্ট্রটা বিনির্মাণে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব।